আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি মিলন মাহমুদ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি নিউক্লিয়াস একাডেমি বাংলাদেশের পক্ষ থেকে। আজকে আলোচনা করব মূলত বলের চ্যাপ্টার এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 3 বল থেকে দুইটা বস্তু ভরবেগের সংরক্ষণ সূত্র সংক্রান্ত যে প্রথম সিকিউটা, একই দিকে যাওয়া দুইটা বস্তু যদি প্রথম বস্তুর বেগ দ্বিতীয় বস্তুর চেয়ে বেশি হয় তাহলে অবশ্যই প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে ধাক্কা দিবে, এবং এই ধাক্কা বা ক্রিয়া ধাক্কা দেওয়া মানে তো আমরা জানি ক্রিয়া বল, আর অপর বস্তু বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া স্বরূপ বল প্রয়োগ করে। এই ক্রিয়া প্রতিক্রিয়া সময়কাল একটা নির্দিষ্ট সময় ধরে তাদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া চলে, এবং নির্দিষ্ট সময় পর তাদের মধ্যে তারা হয়তো একই বেগে চলে অথবা তারা নতুন বেগ নিয়ে আবার একই সরল রেখায় চলতে থাকে। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্রের টপিকের ম্যাথ, অর্থাৎ একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে নির্দিষ্ট দিকে মোট ভরবেগের পরিবর্তন হয় না। তো এটার উপর ডিপেন্ড করে, এই ভরবেগের সংরক্ষণ সূত্রের উপর ডিপেন্ড করে মূলত এই কোয়েশ্চেনটা। ওকে, তো আমাদের ঢাকা বোর্ড 25-এ আসছে এ বস্তুর বেগ হচ্ছে 10 m/s1, বি বস্তুর হচ্ছে 5 m/s1। বলা হচ্ছে এর ভর এত, বীর ভর এত। সংঘর্ষের পরে বস্তুদের মধ্যে সংঘর্ষ হয় এবং তারা সংঘর্ষের পর একত্রে চলে। প্রথম প্রশ্ন, সংঘর্ষের পর মিলিত বেগ কত? তো ভরবেগের সংরক্ষণ সূত্রের ক্ষেত্রে যদি বস্তুদ্বয় সংঘর্ষের পরে আলাদা আলাদা বেগ নিয়ে চলে তাহলে সূত্র আমরা পড়েছিলাম m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 v2। এটা হচ্ছে যদি তারা সংঘর্ষের পর আলাদা আলাদা বেগ নিয়ে চলে। আর যদি তারা একত্রিত, সংঘর্ষের পর এমন হয় না দুটো বস্তু একত্রে মিলে চলতেছে বা একটা একটাকে টেনে নিয়ে যাচ্ছে, তাহলে যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে এটা ঠিক থাকবে এখানে m1 প্লাস m2 দুটো বস্তু একসাথে যুক্ত হয়ে একটা মাত্র বেগ নিয়ে চলবে, একটা মাত্র বেগ নিয়ে সামনে অগ্রসর হবে। ঠিক আছে, সো এই ছিল যদি মিলিত হয়ে চলে। তো আমাদের যেহেতু মিলিত হয়ে চলে একত্রে, এই জন্য আমাদের এই দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করে আমরা সংঘর্ষের পরে মিলিত বেগ এই ভিটাকে বের করব। ওকে, তো চলো স্টার্ট করা যাক। আমাদেরকে এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে প্রথম বস্তুর বা এ বস্তুর বেগ বা আদিবেগ, এই বস্তুর আদিবেগ u1 সমান সমান 10 m/s1 আর এই বস্তুর ভর m1 সমান সমান 12 কেজি। বি বস্তুর আদিবেগ u2 সমান সমান দেওয়া আছে 5 m/s1 আর বি বস্তুর ভর m2 সমান দেওয়া আছে 8 কেজি। ওকে, তাহলে মিলিত বেগ চাওয়া আছে আমাদেরকে। মিলিত বেগ ক্যাপিটাল ভি দিবা ইকুয়াল টু হোয়াট? তাহলে লিখবা, আমরা জানি বা ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে আমরা জানি, আচ্ছা ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে আমরা জানি m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 প্লাস m2 ইন্টু ভি। ওকে, বা m1 u1 প্লাস m2 u2 গুণ অবস্থায় থাকার কারণে এই অংশটা এই পাশে এনে ভাগ করে দাও সমান সমান ভি। এখন তুমি মান বসালেই অঙ্কটা হয়ে যাবে। m1 হচ্ছে 12, u1 হচ্ছে 10, m2 হচ্ছে 8, u2 হচ্ছে 5 ডিভাইডেড বাই m1 হচ্ছে 12, এটা হচ্ছে 8 ভি। সুতরাং এই জায়গার মানটা কত আসতেছে? 12 আর 8 20, আর উপরে হচ্ছে 10 12 120, আর হচ্ছে 5 আর 40 160। 160কে 20 দিয়ে ভাগ করলে হবে তোমার 8, তাই না? 8 m/s1। তাহলে মিলিত বেগের মান হচ্ছে 8 m/s1। আশা করি বুঝতে পেরেছ। যদি সংঘর্ষ করে একত্রিত হয়ে মিলিত হয়ে চলে তাহলে সূত্র হবে m1 আর m2 মানে দুইটা গাড়ির ভর যোগ করে নিবা। আর যেহেতু একটা নির্দিষ্ট বেগ নিয়ে চলছে তাই শুধুমাত্র একটা বেগ থাকবে এখানে। ওকে, এর পরের কোশ্চেনটা হচ্ছে, আশা করি বুঝতে পেরেছ, তো এটা মুছে দিয়েছি। পরের কোশ্চেন হচ্ছে সংঘর্ষটি কি স্থিতিস্থাপক? তো আমাদের তথ্য এগুলোই, মিলিত বেগ আমরা পেয়েছি গ থেকে, শুধু এই পার্টটা জয়েন করবা। গ হতে মিলিত বেগ ভি সমান সমান হচ্ছে 8 m/s1। তাহলে লিখবা সংঘর্ষের
পূর্বে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি, সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি, গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি, এই জন্য ইকে সমান সমান গতিশক্তির সূত্র হচ্ছে কি হাফ এম ভি স্কোয়ার, তাই না? তাহলে সংঘর্ষের পূর্বে বলেছি, তাই m1 দিবা m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার, মানে দুইটা গাড়ির সংঘর্ষের আগে মোট গতিশক্তির মান কত ছিল। তাহলে m1 u1, দেখো আমরা গতিশক্তির সূত্র জানি কি হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে যেহেতু পূর্বে বলেছি আমরা আদি বেগ নিব স্বাভাবিক, আর যদি পরে বলি তাহলে এই শেষ বেগটা নেব। এটা হচ্ছে গতিশক্তির সূত্র। ওকে, তাহলে হাফের হাফ m1 এর মান হচ্ছে 12, u1 এর মান হচ্ছে 5 স্কোয়ার প্লাস আবার হাফ m2 এর মান হচ্ছে 8, u2 এর মান হচ্ছে 5। আচ্ছা, m1 এর মান 5 না, এটা ছিল 10 স্কোয়ার। তাহলে এই মান আসতেছে 700 জুল। বুঝতে পেরেছো আশা করি। এরপরে সংঘর্ষের পরে মোট গতিশক্তি, সংঘর্ষের পরে দুইটা গাড়ির মোট গতিশক্তি কি দাঁড়াচ্ছে, ইকে সমান সমান হাফ m1 প্লাস m2 ইন্টু ভি স্কোয়ার। যেহেতু তারা মিলিত বেগ নিয়ে চলছে, তাহলে দুইটা গাড়ির সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে যদি মোট গতিশক্তি সমান হয় তাহলে বলবো তাদের সংঘর্ষটা ছিল স্থিতিস্থাপক, আর যদি সমান না হয় বলবো তারা সংঘর্ষটা স্থিতিস্থাপক না। হ্যাঁ, এই হচ্ছে কথা। তাহলে m1 এর মান হচ্ছে 12, m2 এর মান হচ্ছে 8, এটার মান হচ্ছে 8। তাহলে 12 আর 8 20, 2 দিয়ে যদি 20কে আমরা কাটাকাটি করি 10, 8 8 16, তার মানে এটা তো খুবই কম মান আসতেছে, 160 জুল আসতেছে, খুবই কম। 20 8 আর 12 20, 10 8 64, সরি 8 64 মানে 640 জুল, 640 জুল আসবে। তাহলে দেখো তো সংঘর্ষের আগে দুইটা গাড়ির মোট গতিশক্তি আর সংঘর্ষের পরে মান সেম আছে না, এই জন্য বলবো তাদের মধ্যে সংঘর্ষটা স্থিতিস্থাপক নয়, আর এইখানে গতিশক্তি সংরক্ষিত হয় না। এখানে মাথায় রাখবা, কোশ্চেনটা অনেকভাবে আসে, বলে গতিশক্তি সংরক্ষিত হবে কি না, যদি সমান না হয় বলবো সংরক্ষিত হয় নাই, আর যদি বলে স্থিতিস্থাপক কিনা, না এটা স্থিতিস্থাপক নয়, এটা অস্থিতিস্থাপক। যদি বলে গতিশক্তি সংরক্ষিত হয় নাই কিন্তু শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে, কি বলবো হ্যাঁ। এখানে দেখো 700 জুল আর 640 জুল, ব্যবধান কত, 60 জুল শক্তি। এই 60 জুল শক্তি কোথায় গেল? আসলে এই 60 জুল শক্তি যেহেতু দুই টাকার মধ্যে সংঘর্ষ হয়েছে, শব্দ শক্তি আর তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে, তাই না? তাহলে আমরা বলবো এখানে যেহেতু সংঘর্ষের পূর্বে আর সংঘর্ষের পরে গতিশক্তি সমান হয়, যেহেতু ইকে 1 নট ইকুয়াল টু ইকে 2, সেহেতু সেটা বাংলায় লেখো, সেহেতু সংঘর্ষটি স্থিতিস্থাপক নয়। এটা কি অস্থিতিস্থাপক, ঠিক আছে? গতিশক্তি সংরক্ষিত হয় নাই, আর এই সংঘর্ষটা হচ্ছে অস্থিতিস্থাপক, এটা স্থিতিস্থাপক নয়, ঠিক আছে? তাহলে এই ছিল মোটামুটি একই দিকে যাওয়া দুই বস্তুর মধ্যকার সংঘর্ষের অঙ্ক।